কোনো প্রজাতির দুটি চরিত্রের অন্তর্গত দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখার জন্য ওই প্রজাতির পুরুষ ও স্ত্রী জীবের মধ্যে যে যৌনজনন ঘটানো হয় তাকেই দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলে। এবার মেন্ডেল কিভাবে মটর গাছকে নিয়ে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস ঘটিয়েছিলেন এবং এই ডাইহাইব্রিড ক্রস থেকে মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেই সম্পর্কেই আজকে আমরা জানব। মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষাতে যে কোনো দুটি চরিত্রের অন্তর্গত দুজোড়া মানে চারটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। কিন্তু এখানে তোমাদের সিলেবাসে যে দুটো চরিত্রের কথা বলা আছে সেই দুটো চরিত্র সম্পর্কেই আমি এখন আলোচনা করব। তো যে চরিত্র দুটোর কথা বলছিলাম সেই চরিত্র দুটো কি কি? এক নম্বর হলো বীজের বর্ণ এবং দু নম্বর বীজের আকার। বীজের বর্ণ এই চরিত্রটার দুটো বৈশিষ্ট্য রয়েছে, মানে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। কি কি? একটা হলো হলুদ এবং আরেকটা সবুজ। বীজের আকার এই চরিত্রটারও দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। কি কি? একটা গোল এবং আরেকটা কুঞ্চিত। হলুদ এই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করা হয় বড় হাতের ওয়াই দিয়ে এবং সবুজ বৈশিষ্ট্যটাকে প্রকাশ করা হয় ছোট হাতের ওয়াই দিয়ে। অন্যদিকে গোল বৈশিষ্ট্যটাকে প্রকাশ করা হয় বড় হাতের আর দিয়ে এবং কুঞ্চিত বৈশিষ্ট্যটাকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দিয়ে। এর মধ্যেই তোমরা জেনে রাখো, ভালো করে মনে রাখবে যে এই যে চারটে বৈশিষ্ট্য বা দুজোড়া বৈশিষ্ট্যের কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হলুদ বৈশিষ্ট্যটা সবুজ বৈশিষ্ট্যের ওপর প্রকট, আবার গোল বৈশিষ্ট্যটা কুঞ্চিত বৈশিষ্ট্যের ওপর প্রকট। মানে হলুদ বৈশিষ্ট্যর সঙ্গে যদি সবুজ বৈশিষ্ট্যটা থাকে দুটো সমসংস্থ ক্রোমোজোমে, তাহলে অবশ্যই সেই উদ্ভিদটাতে হলুদ বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। আবার অন্যদিকে দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি গোল আর কুঞ্চিত এই দুটো বৈশিষ্ট্যই থাকে তাহলে কিন্তু গোল বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এখন মেন্ডেল তার পরীক্ষাটার জন্য জনিত্রী জনুতে অর্থাৎ পি জনুতে আগেরটার মতোই অর্থাৎ এক সংকর জননের মতোই দুটো বিশুদ্ধ উদ্ভিদ নিয়েছিলেন। দুটো চরিত্রের জন্যই বিশুদ্ধ উদ্ভিদ নিয়েছিলেন, অর্থাৎ তিনি একটি বিশুদ্ধ হলুদ গোল মটর গাছ নিয়েছিলেন এবং একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছ নিয়েছিলেন। এবার তারপর কি করলেন? তারপর এই বিশুদ্ধ দুটো উদ্ভিদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালেন। এখন ইতর পরাগযোগ ঘটালে কি হবে? ইতর পরাগযোগ ঘটানোর পরেই যৌন জনন হবে। যৌন জনন হতে গেলে তার আগে গ্যামেট উৎপন্ন হতে হবে। গ্যামেট উৎপন্ন হওয়ার সময় কি হবে? এক সংকর জননের ক্ষেত্রে দেখেছিলে যে দুটো মাত্র কিন্তু অ্যালিল ছিল, মানে একটা চরিত্র যেহেতু নেওয়া ছিল তাই সেই একটা চরিত্রের অন্তর্গত দুটো অ্যালিল ছিল। কিন্তু এখানে কিন্তু দেখো দুটো চরিত্রকে একসঙ্গে দেখানো রয়েছে এবং তার জন্যই দুজোড়া অ্যালিল অর্থাৎ মোট চারটে অ্যালিল দেখানো রয়েছে যে কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে। এবার এই ধরনের উদ্ভিদ থেকে যখন মিওসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি হবে তখন কিভাবে গ্যামেট তৈরি হবে?
দেখো এখানে বলাই ছিল তোমাদের আগে যে মেন্ডেল যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত ছিল। তাহলে এই যে বীজের বর্ণ নিয়ন্ত্রণকারী যে চরিত্রটা রয়েছে, যার বৈশিষ্ট্য হচ্ছে হলুদ এবং সবুজ, তারা আলাদা দুটো সমসংস্থ ক্রোমোজোমে রয়েছে এটা ধরে নিলাম, এবং গোল আর কুঞ্চিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে অ্যালিল দুটো, সেই অ্যালিল দুটো অন্য দুটো সমসংস্থ ক্রোমোজোমে রয়েছে বলে ধরে নিলাম। তাহলে এই যে এখানে বিশুদ্ধ গোল হলুদ মটর গাছ দেখানো রয়েছে, কিংবা বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছ দেখানো রয়েছে, যার জিনোটাইপটা হচ্ছে ওয়াই এবং আর, আর যেটা বিশুদ্ধ সবুজ কুঞ্চিত সেটার জিনোটাইপটা যেটা দেখানো রয়েছে ওয়াই এবং আর। এই যে জিনোটাইপটা রয়েছে, তাহলে এই জিনোটাইপের যে অ্যালিলগুলো, সেই অ্যালিলগুলোকে আমরা ধরে নিলাম যে আলাদা আলাদা সমসংস্থ ক্রোমোজোমে রয়েছে। তাহলে এইবার প্রথম দুটো অ্যালিলকে নিয়ে ভাবো, অর্থাৎ একই রকমের অ্যালিলকে নিয়ে ভাবো। একই রকমের অ্যালিল দেখো, প্রথমটাতে কি রয়েছে, বীজের বর্ণ নিয়ন্ত্রণকারী অ্যালিলটা প্রথমে রয়েছে, অর্থাৎ অর্থাৎ হচ্ছে হলুদ বর্ণ নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটো প্রথমে রয়েছে। তাহলে মিওসিস কোষ, তার মানে এই দুটো হচ্ছে দুটো আলাদা আলাদা সমসংস্থ ক্রোমোজোমে রয়েছে। তাহলে মিওসিস কোষ বিভাজন যদি হয় গ্যামেট উৎপন্ন হওয়ার সময়, তাহলে দুটো ক্রোমোজোমের মধ্যে থেকে একটা ক্রোমোজোম আসবে, অর্থাৎ দুটো ওয়াই অ্যালিল বহনকারী সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে একটা ওয়াই বহনকারী সমসংস্থ ক্রোমোজোম এলো, এবং আর অ্যালিল বহনকারী দুটো আলাদা আলাদা সমসংস্থ ক্রোমোজোম রয়েছে, সেই রকম দুটো আর অ্যালিল বহনকারী সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে থেকে যে কোনো একটা আর অ্যালিল বহনকারী অ্যালিল আসবে। তাহলে প্রথমটা থেকে, অর্থাৎ বিশুদ্ধ হলুদ গোল মটর গাছ থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে সেগুলো হবে ওয়াই আর, এর বাইরে আর কোনো গ্যামেট তৈরি হবে না। আর তাছাড়া এর আগের দিনও তোমাদেরকে বলেছিলাম যে হোমোজাইগাস জীব যদি থাকে, হোমোজাইগাস অ্যালিল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে একই রকমের গ্যামেট কিন্তু তৈরি হবে। তাই এখানে ওয়াই আর এই একই রকমের গ্যামেট তৈরি হবে। দুটোই কিন্তু অ্যালিল এখানে রাখতে হবে। আগেরটায় কিন্তু যেহেতু একটা চরিত্র ছিল, তার অন্তর্গত দুটো অ্যালিল ছিল, তাই সেই দুটো অ্যালিলের মধ্যে থেকে একটা অ্যালিল নিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু বারবার করে বলছি, ভালো করে খেয়াল করো যে এখানে দুটো চরিত্র রয়েছে, দুটো চরিত্রের ভেতরে মোট 4টি অ্যালিল দেখানো রয়েছে। তাই সেই 4টি অ্যালিলের মধ্যে থেকে কিন্তু যখন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হবে, তখন 4টি অ্যালিলের মধ্যে থেকে কিন্তু দুটো অ্যালিল আসবে। ঠিক আছে? আবার অন্যদিকে ওই যে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছ যেটা রয়েছে, সেখান থেকেও একই রকমভাবে কি হবে, গ্যামেট কি তৈরি হবে, গ্যামেট যেটা তৈরি হবে সেটা হলো ওয়াই আর। এই দুরকম এই একই রকমের গ্যামেট কিন্তু তৈরি হবে ওই বিশুদ্ধ কুঞ্চিত সবুজ কুঞ্চিত মটর গাছ থেকে। ঠিক আছে? এইবার এই গ্যামেটগুলো যখন যুক্ত হবে, অর্থাৎ যখন নিষেক হবে বা ফার্টিলাইজেশন হবে, যে উদ্ভিদগুলো তৈরি হবে সেই উদ্ভিদগুলো যে সময় তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কি, প্রথম অপত্যজনু বা F1 জেনারেশন। প্রথম অপত্যজনুতে যখন এই অ্যালিলগুলো, এই গ্যামেটগুলো যুক্ত হবে, তখন অ্যালিলগুলো কিন্তু কিভাবে লিখবে, তখন কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট চরিত্রর যে অ্যালিলগুলো রয়েছে, নির্দিষ্ট চরিত্রের অন্তর্গত যে অ্যালিলগুলো রয়েছে, সেই অ্যালিলগুলো কিন্তু পাশাপাশি লিখতে হবে। যেমন এখানে দেখো, বীজের আকার নিয়ন্ত্রণকারী, বীজের বর্ণ নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটো আগে আমরা লিখেছিলাম প্রথমে, তাই বীজের বর্ণ নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটোকেই আগে রাখবো। একটা হচ্ছে বড় হাতের ওয়াই এবং তারপরে লিখবো কি
ছোট হাতের ওয়াই অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তারপর বীজের আকার নিয়ন্ত্রণকারী দুটো অ্যালিলকে রাখবো অর্থাৎ বড় হাতের আর ছোট হাতের আর। তাহলে যে অপত্যগুলো F1 প্রজন্মে উৎপন্ন হবে সেই অপত্যগুলোর জিনোটাইপ হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর। এবার এই জিনোটাইপটা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা কি হোমোজাইগাস অ্যালিল। একদমই নয়, এখানে কিন্তু হোমোজাইগাস অ্যালিল নেই, অর্থাৎ একই রকমের অ্যালিল একটা নির্দিষ্ট চরিত্রের অন্তর্গত একই রকমের অ্যালিল কি আছে? দেখো বীজের আকার নিয়ন্ত্রণকারী যে চরিত্রটা রয়েছে সেটারও দেখো দুটো অ্যালিলই এখানে রয়েছে, আবার বীজের বর্ণ নিয়ন্ত্রণকারী যে চরিত্রটা সেই চরিত্রেরও অন্তর্গত দুটো অ্যালিলই কিন্তু এখানে রয়েছে। সুতরাং অবশ্যই এটা হচ্ছে একটা হেটেরোজাইগাস অ্যালিল এবং জীবটা হচ্ছে একটা কি সংকর জীব। তাহলে এর ফিনোটাইপ কি হবে? আগেই বলে দিয়েছিলাম কোন বৈশিষ্ট্যগুলো প্রকট কোন বৈশিষ্ট্যগুলো প্রচ্ছন্ন। তাহলে হলুদ বৈশিষ্ট্যটা হলো প্রকট বৈশিষ্ট্য। তাহলে বীজের বর্ণ নিয়ন্ত্রণকারী চরিত্রের মধ্যে থেকে হলুদ বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, আর ওদিকে বীজের আকারের মধ্যে গোল বৈশিষ্ট্যটা হলো প্রকট, তাই ওখানে গোল বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। অর্থাৎ যে অপত্যগুলো F1-এ উৎপন্ন হবে সেই অপত্যগুলোর ফিনোটাইপ হবে গোল, এই মানে হলুদ গোল। কিন্তু কীরকম হলুদ গোল? এগুলো কি বিশুদ্ধ হলুদ গোল হবে? না, এগুলো বিশুদ্ধ হলুদ গোল নয়, এগুলো হলো সংকর হলুদ গোল উদ্ভিদ। তা F1-এ প্রত্যেকটা এরকম সংকর হলুদ গোল উদ্ভিদ তৈরি হলো। এবার এই যে F1-এর যে উদ্ভিদগুলো তৈরি হলো সেই F1-এর উদ্ভিদগুলোকে নিয়ে ঠিক আগে এক সংকর জননেরই মতো এগুলোকে নিয়ে উনি কী করেছিলেন, এগুলোকে মানে বড় করার পর সেই উদ্ভিদগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটালেন। আচ্ছা, এবার স্বপরাগযোগ যখন ঘটিয়েছিলেন তখন তার থেকে কি কি রকমের গ্যামেট তৈরি হতে পারে, কি কি রকমের গ্যামেট তৈরি হয়েছিল, এটা কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে, বুঝে রাখতে হবে। দেখো, আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটা অ্যালিল আলাদা আলাদা ক্রোমোজোমে রয়েছে। মানে এখানে যে যতগুলো অ্যালিল দেখানো রয়েছে প্রত্যেকটা অ্যালিলই হচ্ছে আলাদা আলাদা ক্রোমোজোমে রয়েছে। তাহলে এবং অবশ্যই একই ধরনের চরিত্রের অন্তর্গত অ্যালিলগুলো পাশাপাশি ক্রোমোজোমে অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোমে রয়েছে। তাহলে দেখো আলাদা আলাদা ক্রোমোজোমগুলোকে নিয়ে ভাবো। ধরো এই যে হলুদ বৈশিষ্ট্য বহনকারী যে অ্যালিলটা রয়েছে সেই অ্যালিলটা যে ক্রোমোজোমে রয়েছে সেই ক্রোমোজোমটার পাশেই যে সমসংস্থ ক্রোমোজোম রয়েছে সেটা হলো সবুজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল বহনকারী ক্রোমোজোমটা। তাহলে যখন মিওসিস কোষ বিভাজন হবে গ্যামেট উৎপন্ন হওয়ার সময় তখন কখনোই সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি থাকে না, তাই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কখনোই পাশাপাশি আসবে না। আবার একই কথা প্রযোজ্য ক্যাপিটাল আর বহনকারী ক্রোমোজোম এবং স্মল আর বহনকারী ক্রোমোজোমের ক্ষেত্রে। তাহলে কীরকম হবে কম্বিনেশনগুলো, কীরকমভাবে হতে পারে? ধরো একটা ক্রোমোজোম ক্যাপিটাল ওয়াই অর্থাৎ হলুদ বৈশিষ্ট্য বহনকারী একটা ক্রোমোজোম, ওদিক থেকে কি বলে বীজের আকার অর্থাৎ গোল আকার গোল বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোমের সঙ্গে একটা সমন্বয় তৈরি করতে পারে বা কম্বিনেশন তৈরি করতে পারে। তাহলে একটা গ্যামেট হতে পারে কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তারপর আবার কি হতে পারে, হলুদ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল যে ক্রোমোজোমটা বহন করছে সে আবার বীজের কুঞ্চিত আকার এই বৈশিষ্ট্য বহনকারী অ্যালিলটা যে ক্রোমোজোমে রয়েছে সেই ক্রোমোজোমের সঙ্গেও কম্বিনেশন করতে পারে, মানে সমন্বয় ঘটাতে পারে। তাহলে আরেকটা গ্যামেট হতে পারে কি ক্যাপিটাল ওয়াই স্মল আর। আবার অন্যদিকে ওই বীজের যে সবুজ বৈশিষ্ট্য বহনকারী অ্যালিল রয়েছে সেই অ্যালিলটা যে ক্রোমোজোমে রয়েছে সেই ক্রোমোজোমটা বীজের
বীজের আকার নিয়ন্ত্রণকারী অ্যালিল যে কোন আকার না গোল আকার নিয়ন্ত্রণকারী অ্যালিলটা যে ক্রোমোজোমে রয়েছে তার সঙ্গেও একটা কম্বিনেশন বা সমন্বয় ঘটাতে পারে, অর্থাৎ স্মল ওয়াই বহনকারী ক্রোমোজোম ক্যাপিটাল আর বহনকারী ক্রোমোজোমের সঙ্গে কম্বিনেশন ঘটিয়ে একটা গ্যামেট তৈরি করতে পারে কি স্মল ওয়াই ক্যাপিটাল আর। আবার আরেকটা স্মল ওয়াই বহনকারী ক্রোমোজোমটা কি করতে পারে না ওই বীজের যে কুঞ্চিত বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোমটা রয়েছে সেই কুঞ্চিত বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোমের সঙ্গেও কম্বিনেশন তৈরি করতে পারে, অর্থাৎ আরেকটা গ্যামেট তৈরি হতে পারে কি স্মল ওয়াই স্মল আর। তাহলে এই 4 ধরনের গ্যামেটই কিন্তু তৈরি হবে, দেখবে তোমরা ভালো করে এই 4 রকমের ছাড়া আর অন্য কোনো গ্যামেট কিন্তু তৈরি হবে না, অর্থাৎ স্ত্রী মটর গাছ পুরুষ মটর গাছ উভয় থেকেই এই 4 রকমের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর, এই 4 ধরনের গ্যামেট তৈরি হবে। তোমরা আগের দিনই আমি বলেছিলাম ওই 2 টু দি পাওয়ার n এই সূত্রটার কথা বলেছিলাম, এই সূত্রটা অনুযায়ী বলেছিলাম n এর মাধ্যমে কি বোঝায় না নাম্বার অফ হেটেরোজাইগাস অ্যালিল, অর্থাৎ হেটেরোজাইগাস অ্যালিলের সংখ্যা বোঝায়। তাহলে তোমরা একটু এই 2 টু দি পাওয়ার n এই সূত্রটায় ফেলে দেখবে তো যে এই 4 রকমের গ্যামিটি এখানে তৈরি হওয়ার কথা কিনা, অর্থাৎ এটার সঙ্গে ওই 2 টু দি পাওয়ার n এই সূত্রটার সঙ্গে এই যে গ্যামেটগুলো তৈরি হওয়ার কথা বললাম সেটা ঠিক মিলছে কিনা, অর্থাৎ সংখ্যায় মিলছে কিনা সেটা তোমরা নিজেরা করে দেখবে। এবার এই যে গ্যামেটগুলো তৈরি হলো এই গ্যামেটগুলো নিজেদের মধ্যে কত রকমের কম্বিনেশন বা কত রকমের সমন্বয় গঠন করে অপত্য উৎপন্ন করতে পারে সেটা আমরা আবার সেই চেকার বোর্ডের মাধ্যমে দেখব, অর্থাৎ F2 জনুতে বা F2 প্রজন্মতে বা দ্বিতীয় অপত্য জনুতে যে অপত্যগুলো তৈরি হতে পারে তার সম্ভাবনাটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখব। তাহলে চেকার বোর্ডটা নিলাম, চেকার বোর্ডের ঠিক সেরকমভাবে একই রকমভাবে মনোহাইব্রিড ক্রসের মতো করে একদিকে স্ত্রী গ্যামেটগুলো এবং একদিকে পুং গ্যামেটগুলো লিখে দিলাম। এইবার কিভাবে কম্বিনেশন হবে সেই একই রকম কোনাকুনি, অর্থাৎ মনে করো ওই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই স্ত্রী গ্যামেটটা যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই পুং গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে যে অপত্যটা তৈরি হবে তার জিনোটাইপ কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আবার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই স্ত্রী গ্যামেটটা যদি ক্যাপিটাল ওয়াই স্মল আর এই গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই গ্যামেটটা যদি আবার স্মল ওয়াই ক্যাপিটাল আর এই গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে জিনোটাইপ হবে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। একই রকমভাবে যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই স্ত্রী গ্যামেটটা যদি স্মল ওয়াই স্মল আর এর সাথে মিলিত হয় তাহলে যে জিনোটাইপটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। একই রকমভাবে দ্বিতীয় যে স্ত্রী গ্যামেট সেটা ক্যাপিটাল ওয়াই স্মল আর, সেটা যখন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই পুং গ্যামেটের সাথে মিলিত হবে তখন যে জিনোটাইপটা তৈরি হবে সেটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এরকম করে করে প্রত্যেকটা স্ত্রী গ্যামেট প্রত্যেকটা পুং গ্যামেটের সঙ্গে এর আগের দিন যেরকমভাবে বলেছিলাম কোনাকুনিভাবে কম্বিনেশনগুলো তোমরা দেখবে, কোনাকুনিভাবে কম্বিনেশন তৈরি করবে, এই রকম কম্বিনেশন করে করে দেখবে মোট 16টা কম্বিনেশন হয়েছে। 16 রকমের কম্বিনেশন হয়েছে সেটা কিন্তু বলছি না, 16টা কম্বিনেশন হয়েছে। এই যে 16টা কম্বিনেশন হলো এই 16টা কম্বিনেশনের মধ্যে থেকে বা 16টা সমন্বয়ের মধ্যে থেকে এইবার আমরা যে অপত্যগুলো তৈরি হতে পারে সেই অপত্যগুলোর যে ফিনোটাইপগুলো কি রয়েছে সেই ফিনোটাইপগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে একটু ভালো করে তোমরা চেকার বোর্ডটা খেয়াল করে দেখো, চেকার বোর্ডের প্রথম যে কলামটাতে স্ত্রী গ্যামেট দেখানো রয়েছে তারপরের যে কলামটা অর্থাৎ যে কলামে প্রথম আর কি অপত্যের জিনোটাইপগুলো দেখানো রয়েছে সেই কলামের
পরপর যে চারটে মানে ওপর থেকে নিচে পরপর যে চারটে জিনোটাইপ রয়েছে সেই চারটে জিনোটাইপকে একটা দাগ দিয়ে যোগ করো। দাগ দিয়ে যোগ করলাম, ঠিক আছে। এবার তারপর আবার ওই প্রথম যে কলামটা মানে যেখান থেকে আর কি জিনোটাইপগুলো শুরু হয়েছে, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এইখান থেকে বললাম নিচের দিকে একটা দাগ দিতে, তারপর আবার পাশাপাশিও দাগ দাও, পাশাপাশিও আবার একটা দাগ দিয়ে দিলাম একদম শেষ মাথা পর্যন্ত, মানে যেখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর রয়েছে সেই অবধি দাগ দিয়ে দিলাম। তারপর এই যে ওই প্রথম কলামের শেষ যে জিনোটাইপ অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এবং শেষ কলামের প্রথম যে জিনোটাইপ অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর, এই সবকটাকে একটা রেখা দিয়ে যোগ করলাম। যোগ করলে একটা দেখো ত্রিভুজের মতো চলে আসলো। এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটার বাহু যে যে জিনোটাইপের মধ্যে দিয়ে গেছে সেই জিনোটাইপগুলো দেখো একটু ভালো করে। যেমন ক্যাপিটাল ওপর থেকে যদি আমি দেখি, এই মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তারপরে মানে প্রথম কলামের ওপর থেকে বলে যাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এরকম। তারপরে আবার পাশাপাশি যেগুলো রয়েছে এই মানে ত্রিভুজটার বাহুতে যা যা জিনোটাইপ রয়েছে প্রত্যেকটা জিনোটাইপেই দেখো কমপক্ষে একটা করে প্রকট বৈশিষ্ট্য মানে হলুদ বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণকারী অ্যালিল রয়েছে এবং কমপক্ষে একটা করে গোল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলটা রয়েছে। তাহলে এই যে জিনোটাইপগুলো রয়েছে, এখানে যে অপত্যগুলো রয়েছে সেই অপত্যগুলোর ফিনোটাইপ কি হবে? প্রত্যেকটাই হবে এখানে কি গোল হলুদ প্রকৃতির, ঠিক আছে। তারপর এবার দেখো, এবার এই যে দ্বিতীয় কলামটা রয়েছে অর্থাৎ অপত্য উৎপন্নের দ্বিতীয় কলাম যেটা রয়েছে, মানে বাদিক থেকে যে দ্বিতীয় কলামটা রয়েছে সেই দ্বিতীয় কলামের দ্বিতীয় রো যেটা রয়েছে অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর, এই জিনোটাইপটা এটার ওপর একটা বিন্দু দিলাম। তারপরে তার নিচে একটা ঘর বাদ দিয়ে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর এটাকেও একটা বিন্দু দিলাম। আবার একদম শেষ কলামের যে দ্বিতীয় রোতে যে জিনোটাইপটা রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল আর এটাকেও একটা বিন্দু দিলাম। এই তিনটে বিন্দুকে যোগ করে দিলাম। এই তিনটে বিন্দুকে মানে দেখো যোগ করলে আবার একটা ত্রিভুজের মতন হলো এবং এই যে শীর্ষবিন্দুতে যে তিনটে জিনোটাইপ রয়েছে সেই তিনটেরই জিনোটাইপটা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে যে এখানে প্রত্যেকটাতেই কমপক্ষে একটা করে বড় হাতের ওয়াই রয়েছে অর্থাৎ হলুদ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলটা রয়েছে, কিন্তু এখানে কিন্তু বড় হাতের আর নেই অর্থাৎ গোল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলটা নেই। তাহলে এই তিনটের ফিনোটাইপ কি হবে? এই তিনটের ফিনোটাইপ হবে হলুদ কুঞ্চিত, ঠিক আছে। তারপর দেখো, তারপর এই যে 3 নম্বর কলামে এসো। 3 নম্বর কলাম অর্থাৎ 3 নম্বর কলাম মানে বাদিক থেকে যে 3 নম্বর কলাম সেই বাদিক থেকে 3 নম্বর কলামে এসো। বাদিক থেকে 3 নম্বর কলামের যে ওপরের দিক থেকে যে তৃতীয় যে রো, ওপরের দিক থেকে যে থার্ড রো, সেই থার্ড রোতে যে জিনোটাইপটা রয়েছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এই জিনোটাইপটা থেকে শুরু করে তার পাশেই যে জিনোটাইপটা রয়েছে অর্থাৎ স্মল ওয়াই মানে ডান দিকে অবশ্যই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই জিনোটাইপটা এখানে একটা দাগ দিলাম। তারপর
আবার ওই যে প্রথম এইমাত্র যে জিনোটাইপটার কথা বললাম, অর্থাৎ থার্ড কলামের যে থার্ড রোতে যে জিনোটাইপটা রয়েছে, অর্থাৎ স্মল ওয়াই ক্যাপিটাল আর, এইখান থেকে আবার আরেকটা দাগ নিচের দিকে দিলাম, অর্থাৎ স্মল ওয়াই স্মল আর, এটাকেও একটা দাগ দিয়ে যোগ করে এই তিনটে জিনোটাইপকে একটা রেখা দিয়ে যোগ করলে দেখো আবার একটা ত্রিভুজের মতন আসলো, এবং এই ত্রিভুজের মধ্যে যে তিনটে জিনোটাইপ রয়েছে সেই তিনটে জিনোটাইপেই দেখো যে এখানে কিন্তু একটাও বড় হাতের ওয়াই নেই, অর্থাৎ এক্ষেত্রে একটাও কিন্তু ওই হলুদ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল নেই, কিন্তু কম করে একটা গোল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল রয়েছে। তাই এই তিনটের ফিনোটাইপ কি হবে? এই তিনটের ফিনোটাইপ হবে সবুজ গোল। আর পড়ে রইল কে? একটাই পড়ে রইল একদম শেষ যে কলামটা রয়েছে, শেষ কলামের শেষ রোতে যে জিনোটাইপটা রয়েছে, অর্থাৎ স্মল ওয়াই স্মল আর। তো এখানে দু ধরনের চরিত্রেরই শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ বীজের বর্ণ নিয়ন্ত্রণকারী চরিত্রের যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে সবুজ বর্ণ নিয়ন্ত্রণকারী দুটো অ্যালিলি এখানে রয়েছে, স্মল ওয়াই, এবং বীজের আকার নিয়ন্ত্রণকারী যে চরিত্র, সেই চরিত্রের যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ কুঞ্চিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটো অ্যালিলি কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ স্মল আর। তাহলে এটা হবে সবুজ কুঞ্চিত। এবং এইটা যদি আমরা ভালো করে গুনি তাহলে দেখবে যে হলুদ গোল যতগুলো রয়েছে সেই হলুদ গোল রয়েছে 9টা, এবং হলুদ কুঞ্চিত যেগুলো হলো সেই হলুদ কুঞ্চিতের সংখ্যা হবে 3টে, সবুজ গোল হলো 3টে, সবুজ কুঞ্চিত হলো 1টা। তাহলে দ্বিসংকর জননের ফিনোটাইপের অনুপাত কত হলো? দ্বিসংকর জননের ফিনোটাইপের অনুপাত হলো 9:3:3:1। তাহলে দ্বিসংকর জননের ফিনোটাইপের অনুপাত 9:3:3:1। একসংকর জননের ফিনোটাইপের অনুপাত দেখেছিলে 3:1, আর দ্বিসংকর জনন হচ্ছে 9:3:3:1। খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এবং এখান থেকে এটাও দেখতে পাচ্ছ কিন্তু যে একই রকমের ফিনোটাইপ রয়েছে কিন্তু জিনোটাইপ কিন্তু আলাদা, সেটা এর আগেরটাতেও দেখেছিলে, আগেরটাও একটু ভালো করে দেখবে, মনোহাইব্রিড ক্রসেও দেখেছিলে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে ফিনোটাইপ কিন্তু যেমন ধরো গোল হলুদ, এই যে এখানে 9খানা উদ্ভিদ তৈরি হয়েছে, এই 9টার মধ্যে কিন্তু আলাদা আলাদা রকমের জিনোটাইপ রয়েছে, সেটা তোমরা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে। এবার এই যে ফিনোটাইপ অনুপাত হলো, এবার জিনোটাইপের অনুপাতটা কিভাবে বের করব? জিনোটাইপের অনুপাতটা এখানে অনেকটা বড়, সাধারণত মাধ্যমিকে জিনোটাইপের অনুপাত আসে না, কিন্তু তবুও তোমরা একটু দেখে রাখো, মনে রাখার চেষ্টা করবে, ভালো করে বুঝে একটু একটা কায়দা করে মনে রাখবে, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এবার কিভাবে জিনোটাইপের অনুপাতটা বের করব? প্রত্যেকটা ফিনোটাইপকে আলাদা আলাদা করে ধরো। তাহলে দেখো প্রথম যে এই যে 9টা গোল হলুদ মটর গাছ রয়েছে, 9টা গোল হলুদ মটর গাছের কোথা থেকে শুরু করছো? একদম প্রথম কলামটা থেকে শুরু করো, প্রথম কলামের প্রথম রো, সেখানে রয়েছে কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অর্থাৎ এবং এটা দেখো এই ক্যাপিটাল ওয়াই এই জিনোটাইপটা কিন্তু আর একটাও নেই, তাহলে এটাই একমাত্র জিনোটাইপ। তাহলে এখানে প্রথমে লিখে দাও ক্যাপিটাল আর সমান সমান হচ্ছে 1। তারপরে তার ঠিক এক ধাপ নিচে ক্যাপিটাল আর স্মল আর, এক ধাপ নিচে নামো, তাহলেই পাবে এটা। এবং আবার ওই ক্যাপিটাল আর এর এক ধাপ পাশে যাও, তাহলেই ক্যাপিটাল আর স্মল আর পাবে। তাহলে দেখো কোনাকুনি দুটো হলো, তাহলে এই ক্যাপিটাল আর স্মল আর পেলে দুটো। তারপরে আবার ওই প্রথম কলামেই আরেক ধাপ নামো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এইটা একটা পেলে। আবার ওই প্রথম রোতে আরেক ঘর সরো, ওইদিকে পাবে মানে আরেক ঘর ডান দিকে সরলে পাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটাও পেলে, তাহলে দুটো।
তারপর দেখো ওই যে ত্রিভুজটা যে আঁকা হয়েছিল, অর্থাৎ একদম এই প্রথম কলামের শেষ যে জিনোটাইপ, সেই জিনোটাইপটা থেকে কোনাকুনি বরাবর একদম যে লাস্ট কলামের প্রথম রো, ফোর্থ কলামের প্রথম রো যেটা রয়েছে সেই অবধি যদি কোনাকুনি একটা রেখা টানো, সেইখানে দেখো প্রত্যেকটা জিনোটাইপই রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, প্রত্যেকটা জিনোটাইপই রয়েছে এই রকমই। তাহলে এটা হলো চারটে, তাহলে তাহলে 9টা হলুদ গোলের মধ্যে ক রকমের জিনোটাইপ পেলাম? 1 2 3 4, 4 রকমের জিনোটাইপ পেলাম। এবং তার অনুপাতটা কীরকম না 1:2:2:4। এবার দেখো হলুদ কুঞ্চিত যে উদ্ভিদগুলো রয়েছে, হলুদ কুঞ্চিত উদ্ভিদের মধ্যে মোট রয়েছে 3টে উদ্ভিদ ছিল। সেই 3টে উদ্ভিদের মধ্যে দেখো প্রথম উদ্ভিদটা এই যে মাঝখানের যে ত্রিভুজটা রয়েছে, সেই ত্রিভুজের দেখো একটা শীর্ষবিন্দুতে রয়েছে, মানে সেকেন্ড কলামে সেকেন্ড রোতে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এই যে ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা দেখো একটাই রয়েছে, অর্থাৎ ত্রিভুজটার শীর্ষবিন্দুতে একটাই রয়েছে। এবং এর একটা ঘর বাদ দিয়ে, নিচে একটা ঘর বাদ দিয়ে যে ক্যাপিটাল ওয়াই স্মল আর, এটা এটা দেখো আরেকটা ওই ফোর্থ কলামের সেকেন্ড রোতে যে ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সাথে যুক্ত হয়েছে, এই দুটো রয়েছে এখানে, মানে ক্যাপিটাল ওয়াই স্মল আর এই জিনোটাইপটা কিন্তু দুটো রয়েছে। তারপরে সবুজ গোল যেটা রয়েছে, সবুজ গোলের মধ্যেও আবার দেখো সবুজ গোলটা ওই যে এই যে ত্রিভুজটা দেওয়া রয়েছে, এই ত্রিভুজটার যে দেখো 3টে বাহু, সেই 3টে বাহু যে জিনোটাইপের মধ্যে দিয়ে গেছে, সেই জিনোটাইপের মধ্যে দেখো স্মল ওয়াই স্মল আর, এই ক্যাপিটাল আর এইটা এখানে কটা রয়েছে? এটা কিন্তু থার্ড কলামে রয়েছে, থার্ড রোতে এটা একটাই রয়েছে। তাহলে এটা হলো একটা, আর বাদ বাকি যে দুটো রয়েছে সেটা হলো স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এটা রয়েছে দুটো। তাহলে এই তিনটের মধ্যে থেকে, সবুজ গোলের মধ্যে তিনটের মধ্যে থেকে কিন্তু 1 আর 2 পেয়ে গেলাম, আর সবুজ কুঞ্চিত একটাই রয়েছে এবং তার জিনোটাইপ হচ্ছে স্মল ওয়াই স্মল আর। তাহলে এইরকমভাবে যে টোটাল জিনোটাইপের অনুপাতটা পেলাম, সেই অনুপাতটা কি হলো? 1:2:4:1:1:2:1 এরকম। এত বড় অনুপাত দেখে হয়তো মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু একটা সহজে এটা মনে রাখার চেষ্টা করবে। দেখো কীরকমভাবে মনে রাখবে, দেখো এরকমভাবে মনে রাখবে 12:24:12:12:1, 12:24:12:12:1। তারপরে মাঝখানে যে অনুপাতগুলো হয়, সেই অনুপাতগুলো শুধুমাত্র অনুপাতের চিহ্নগুলো বসিয়ে দেবে। এরকমভাবে এটার অনুপাতটা মনে রাখবে। জিনোটাইপের অনুপাত সাধারণত তোমাদের মাধ্যমিকে আসে না, কিন্তু তোমাদের জেনে রাখার জন্য বা পরবর্তীকালে কাজে লাগবে, সেই জন্য এটা জেনে রাখো, ঠিক আছে? তাহলে এই হলো মেন্ডেলের দ্বিসংকর, মটর গাছকে নিয়ে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা। একসংকর জননের মতোই দ্বিসংকর জনন পরীক্ষার পরেও মেন্ডেল কিন্তু যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সেটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র হিসেবে পরিচিত। এই দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কি বলা হয়? নিকট সম্পর্কযুক্ত দুই বা তার বেশি জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রলক্ষণযুক্ত দুটি জীবের যৌন জননের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলি গ্যামেটের দ্বারা অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও মিশে যায় না, এবং অপত্যের গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলি যেমন পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তেমনি যে কোনো একটি ফ্যাক্টর অপর যে কোনো ফ্যাক্টরের সঙ্গে স্বাধীনভাবে ও সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে বিন্যস্ত হয়। এটাই হলো মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র বা ল
অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। একসংকর জননের মতোই মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সূত্রটা পাওয়া গিয়েছিল সেই সূত্রটা যে প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় সেটা কিন্তু প্রাণীদেরকে নিয়ে পরীক্ষা করলেও দেখতে পাওয়া যায়। যেমন তোমাদের সিলেবাসে যেটা দেওয়া রয়েছে দুটো গিনিপিগের আর কি মধ্যে পরীক্ষা দেওয়া রয়েছে তোমাদের সিলেবাসে। তো এক্ষেত্রে আমরা গিনিপিগের ওপর দ্বিসংকর জননের পরীক্ষাটা কিরকম হয় সেটা দেখব এবং সেক্ষেত্রে মেন্ডেলের যে দ্বিসংকর জননের যে পরীক্ষাটা মটর গাছকে নিয়ে রয়েছে সেটার মতনই হচ্ছে কিনা সেটাও আমরা এই পরীক্ষাটার সাহায্যে কিন্তু দেখতে পাবো। এক্ষেত্রে গিনিপিগের দুটি চরিত্র নিয়ে পরীক্ষাটা করা হবে এবং দুটি চরিত্রের অন্তর্গত দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাটা করা হবে। তো যে দুটো চরিত্র নিয়ে পরীক্ষাটা করা হবে সেই দুটো চরিত্র কি কি? একটা হলো গিনিপিগের গায়ের লোমের বর্ণ এবং আরেকটা হলো গিনিপিগের লোমের প্রকৃতি। তো গায়ের লোমের বর্ণ এটার দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো কালো, যেটাকে বড় হাতের বি দিয়ে প্রকাশ করা হয়, এবং আরেকটি বৈশিষ্ট্য হলো সাদা, যেটাকে ছোট হাতের বি দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কালো বৈশিষ্ট্যটি সাদা বৈশিষ্ট্যের ওপর প্রকট। অন্যদিকে আরেকটা যে চরিত্র রয়েছে অর্থাৎ গায়ের লোমের প্রকৃতি, সেটার আবার দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। বিপরীতধর্মী বৈশিষ্ট্য দুটোর মধ্যে একটা হলো অমসৃণ, যেটাকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, এবং আরেকটা হলো মসৃণ, যেটাকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে অমসৃণ বৈশিষ্ট্যটা কিন্তু মসৃণ বৈশিষ্ট্যের ওপর প্রকট। এবার দুটো বিশুদ্ধ গিনিপিগ, এই দুটো চরিত্রের ক্ষেত্রে বিশুদ্ধ গিনিপিগ নেওয়া হলো, অর্থাৎ একটা কালো অমসৃণ গিনিপিগের সাথে একটি সাদা মসৃণ গিনিপিগের জনিত্রী জনুতে সংকরায়ন ঘটানো হলো, অর্থাৎ যৌন জনন ঘটানো হলো। যৌন জনন ঘটানোর পর প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 জনুতে যে অপত্যগুলো তৈরি হবে সেই F1 জনুতে কিন্তু প্রত্যেকটা অপত্যই কালো অমসৃণ প্রকৃতির হবে। আর এদের জিনোটাইপ কি হবে? এদের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এরা কিন্তু বিশুদ্ধ নয়, এরা সংকর কালো অমসৃণ গিনিপিগ হিসেবে তৈরি হলো। এবার এই যে F1 এর যে অপত্যগুলো তৈরি হলো সেই F1 এর অপত্যের যে কোনো একটা পুরুষ গিনিপিগের সাথে স্ত্রী গিনিপিগের যদি আবার সংকরায়ন ঘটানো হয় অর্থাৎ যৌন জনন ঘটানো হয়, তাহলে যে গ্যামেটগুলো এক্ষেত্রে তৈরি হওয়ার কথা, এক্ষেত্রেও কিন্তু 4 রকমের গ্যামেট তৈরি হবে, এবং সেই 4 রকমের গ্যামেটকে যদি আবার চেকার বোর্ডে রেখে যদি গণনা করা হয় তাহলে কিন্তু দেখা যাবে এক্ষেত্রেও মটর গাছকে নিয়ে মেন্ডেলের যে দ্বিসংকর জননের পরীক্ষাটা মেন্ডেল করেছিলেন সেই একই রকমের কিন্তু এক্ষেত্রে অপত্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু 9:3:3:1 এই ফিনোটাইপের অনুপাতে বা এই ফিনোটাইপিক অনুপাতে কি হবে? 4 রকমের ফিনোটাইপ যুক্ত গিনিপিগ তৈরি হবে। এই 4 রকমের ফিনোটাইপ যুক্ত গিনিপিগের মধ্যে কি কি রকমের গিনিপিগ তৈরি হবে? এখানে কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হবে 9টা। তারপরে কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হবে 9টা। কালো এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হবে 3টে। সাদা এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হবে 3টে, এবং সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগ তৈরি হবে 1টা। এবং যদি আমরা জিনোটাইপের বিশ্লেষণ করি তাহলে জিনোটাইপের বিশ্লেষণ করলেও কিন্তু দেখা যাবে সেই একই রকমের যেরকম আর কি মেন্ডেলের মটর গাছের দ্বিসংকর জননের ক্ষেত্রে দেখা গিয়েছিল ঠিক সেই রকমভাবেই এক্ষেত্রেও কিন্তু যে জিনোটাইপগুলো দেখা যাবে সেটা 9 রকমের জিনোটাইপ তৈরি হবে, এবং এই 9 রকমের
জিনোটাইপ কিন্তু সেই 1:2:4:1:2:1:1 এই অনুপাতেই কিন্তু বিন্যস্ত থাকবে। অর্থাৎ জিনোটাইপের অনুপাত যেরকমভাবে মনে রাখতে বলেছিলাম 12:24:12:12:1 এইভাবেই কিন্তু জিনোটাইপটা থাকবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক। তাহলে এর পরের দিন আমরা মেন্ডেলের সূত্র এবং মেন্ডেলের এই যে বংশগতি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সম্পর্কিতই আরো কতগুলো জিনিস সম্পর্কে জানবো। তাহলে প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।